দর্শক স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি শফিক আহমেদ। ভালো খবর দিয়ে মূলত আজকে আমরা ৭১-এর মুখোমুখি অনুষ্ঠান শুরু করতে চাই। প্রথম ধাপে ১,৮০,০০০ রোহিঙ্গা ফেরত নেবে বা নিতে রাজি হয়েছে মিয়ানমার। একই সাথে বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ ৬০টি দেশের উপর নতুন কর আরোপ করেছে এবং তা নিয়ে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যানের সাথে বৈঠক করেছেন। কি প্রভাব পড়বে বাংলাদেশের ক্রয়াদেশের ক্ষেত্রে? একই সাথে আমরা বলতে পারি যে বিমস্টেক সদ্য সমাপ্ত, গতকাল সমাপ্ত হয়েছে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। তা নিয়েও বিস্তারিত আলোচনা করতে ৭১ টেলিভিশন স্টুডিওতে আজ উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান স্যার। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে এই চলমান অনেকগুলো বিষয়, বিশেষ করে নিরাপত্তা সহ অনেকগুলো আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে যিনি গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা শুরুতেই ভালো খবর দিয়ে শুরু করতে চেয়েছি। অধ্যাপক শহীদুজ্জামান স্যার, আপনি তো আমরা বলতে পারি যে রোহিঙ্গা ফেরত, এটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ৮ মাস পূর্ণ হওয়ার আগেই এটি শুরু হতে যাচ্ছে, সেই ঘোষণা গতকাল আমরা পেয়েছি। কি বলবেন? দেখেন, আমার কাছে হাস্যকর মনে হয় আপনি যেভাবে বললেন রোহিঙ্গা ফেরত শুরু হতে যাচ্ছে। দেখেন, এই ধরনের ঘোষণা কিন্তু এই টাটমারাও অনেকবার দিয়েছে, আগেও দিয়েছে। এবার তাদের নেওয়াটা একেবারেই অসম্ভব, তখনও তারা এই ধরনের কথা বলছে। আমার কাছে মনে হচ্ছে, যেমন লেটস সি দ্য প্র্যাকটিক্যাল প্রবলেমস। প্রথমত, রোহিঙ্গারা যেখানে ফেরত যাবে ওই অঞ্চলে একেবারেই টাটমাটার কোনো প্রেজেন্স খুব সীমিত। শুধু সিটওয়ে আর অ্যাডজয়নিং কিছু অঞ্চল, সেখানে ওই বঙ্গোপসাগর নদীর পাড়ে ওদের নৌবাহিনীর জাহাজগুলো চলাফেরা করছে, প্রায় বিনিময় হয়। আমার কথা হচ্ছে যে আরাকান আর্মির অধীনে যতদিন রয়েছে ততদিন টাটমাটা ১৮০ নেক বা ৩ লাখ নেক, এগুলো দিজ আর মিনিংলেস। প্রথমত এটা। সেকেন্ডলি, এই টাটমাটা কিন্তু দেয়ার, উইথ অল ডিউ রেসপেক্ট টু আমাদের ওদের সাথে সম্পর্কর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তারা কিন্তু সব এগুলো কল্পনা প্রসূত কথা বলে, তাদের একেবারে উপর থেকে শুরু করে। ফরেন মিনিস্টার এটা এই মিটিংয়ে গিয়েছে। মায়ানমার ডেলিগেশনের মূল একটা উদ্দেশ্য ছিল ওইখানে তাদের যে নিয়ন্ত্রণ রয়েছে ইয়াঙ্গুনের উপরে বা ক্যাপিটালের উপরে, তারা যে আন্তর্জাতিক ক্ষেত্রে বিচরণ করছে, অথরিটেটিভ ডিসিশন মেকিং বলতে যেটা বোঝায়, সেটা তুলে ধরার জন্য বাংলাদেশ পক্ষকে তারা একটা বিশ্বাসযোগ্য ধারণা দিয়েছে। আরেকটা বাস্তবতা হচ্ছে যে ডক্টর খলিল, তিনি দীর্ঘ সময় জাতিসংঘে কাজ করেছেন। বাংলাদেশ সরকারের অধীনে তার কাজের অভিজ্ঞতা বলতে গেলে একেবারেই শূন্য। তিনি অলরেডি রিটায়ার করে গিয়েছেন। তাকে এখন এমন একটা দায়িত্ব দেওয়া হয়েছে, হাই রিপ্রেজেন্টেটিভ। তিনি অত্যন্ত উদ্গ্রীব যে তার পারফরমেন্স দেখাতে হবে। এবং আমি তখন দেখলাম একটা মিডিয়া কনফারেন্স তিনি করলেন, তার পাশে শফিক সাহেব ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আর বারবার ফরেন মিনিস্টারকে সামনে রেখে তিনি বললেন যে এরকম তারা ফেরত নিবে, করবে। উনিও মাথা নাড়লেন, তার মুখ থেকে কথাগুলো বলে শেষে যেটা আমি লক্ষ্য করলাম, এগুলো তো আমাদের চোখে পড়ে, ইন এ হারি মায়ানমারের ফরেন মিনিস্টার বলল, আমার যেতে হবে, আমাকে ছাইড়া দেন বলে। বিষয়টা আমরা আশাবাদী হতে চাই, কারণ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা আলোচনায় আসবো স্যার আপনার কাছে। যদি আপনি আমরা একটু মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী স্যার, মূলত বাংলাদেশে আশ্রয় নেওয়া ২০১৭ সাল থেকে তারা এখানে আছেন। এর ভিতরে আমরা এই সময়ে অনেকগুলো নিরাপত্তা ইস্যু আমাদের এখানে আলোচনা হয়েছে এবং একই রকমভাবে মিয়ানমারের রাখাইন স্টেটেও আলোচনা হয়েছে। যাওয়ার মতো যে পরিস্থিতি, তা কেবলমাত্র সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখেন, বা এটা যাওয়ার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখতে পারে? অনেক ধন্যবাদ। আমি বিষয়টাকে একটু মিশ্র প্রতিক্রিয়া বলবো। আমার ক্ষেত্রে আমি
প্রকাশ করতে চাই। পজিটিভ সাইডটা আগে বলি। পজিটিভ সাইড হলো এটা যে 2017-18 সালে আমরা 8 লক্ষ নাম দিয়েছিলাম এবং তখনও মিয়ানমারের তাতমাদাও কিন্তু স্বীকার করেনি যে এটা মিয়ানমারের নাগরিক বাংলাদেশে এসছে। সো এইবার যে আলোচনা যেটা হলো সেইখানে তারা বলেছে 1 লক্ষ আউট অফ 2,50,000 1,80,000 প্রত্যর্পণ যোগ্য, অর্থাৎ তারা রিপেট্রিয়েট করতে পারে। এই যে প্রত্যর্পণ যোগ্য মানেই হলো এটাকে ইন্টারপ্রেট করতে পারি যে তারা স্বীকার করে নিচ্ছে এরা হলো মিয়ানমারের নাগরিক। সো এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটাকে আমি পজিটিভ হিসাবে নিতে চাই। নেগেটিভ কিছু বিষয় আছে। নেগেটিভ বিষয় হলো স্থান এবং কাল। স্থানটা কেন বলছি? কারণ হলো তাতমাদাও বলছে যে প্রত্যর্পণযোগ্য রোহিঙ্গারা আছে, কোথায় যাবে? স্থানটা হলো আরাকান, যে আরাকানে তাদের এখন কোনো নিয়ন্ত্রণ নাই। সো এইখানে একটা চ্যালেঞ্জ আছে। কালটা কি? কখন বলছে? যখন তার যে এলাকায় নিয়ে যাবে সেই এলাকায় তার নিজস্ব নিয়ন্ত্রণ নাই। সো স্থান এবং কাল যদি বিবেচনা করি সেই ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার মানে কিন্তু এই নয় যে এরা প্রত্যর্পণ হবেই না। আমরা আশাবাদী হতে চাই যে কথাটা আপনি বললেন। তার মানে হলো যে এর সাথে সম্পৃক্ত যে সকল অন্যান্য স্টেক হোল্ডার্স যারা আছে তাদের সাথে আমাদের এঙ্গেজমেন্টটা আরও বাড়াতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আসি যে আরাকানে কারা আছে। আরাকান আর্মি আছে। সো আরাকান আর্মির সাথে আমরা ট্র্যাক 2 বা ট্র্যাক 1.5-এ যেভাবে এঙ্গেজমেন্ট করেছি সেই এঙ্গেজমেন্টটা আরও বাড়াতে হবে। এইখানে একটা এই যে তাতমাদাওর সাথে আমাদের যে কথাবার্তা হলো, এই কথাবার্তার কারণে আরাকান আর্মি কি আবার বিরাগভাজন হলো কি না এটা চিন্তা করতে হবে। সো বাংলাদেশ গভর্নমেন্টের বা আমাদের উচিত হবে আরাকান আর্মিকে এশিওর করা যে তোমাদের সাথেই একসাথে মিলে আমরা এটাকে পাঠাবো। রিমেম্বার, আমরা যেটা চাই সম্মানজনক এবং সাস্টেইনেবল রিপেট্রিয়েশন। সাস্টেইনেবল তখনই হবে যখন যাদের সাথে যে থাকবে, অর্থাৎ ওখানে যে রাখাইন জাতিগোষ্ঠীর সাথে তাদের থাকবে, সো তাদের সাথে যদি সম্পৃক্ততা, তাদের সাথে যদি সহমর্মিতা যদি না থাকে, অ্যাকসেপ্টেন্স যদি না থাকে, তাহলে এটা দীর্ঘস্থায়ী হওয়াটা একটু ডিফিকাল্ট হবে। স্যার, মূলত আমরা আরও অনেকগুলো বিষয় নিয়ে, বিশেষ করে আরাকান মিয়ানমার, মূল মিয়ানমার কার্ড দখলে, আরাকান কার্ড দখলে এবং সেসব বিষয়ে অধ্যাপক এম শহীদুজ্জামান স্যারও আলোচনা করতে চান। মূলত আমরা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানের সাথে আছে আমি শফিকা আহমেদ। মূলত বিরতির আগে আলোচনা করছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী। আমরা এই পর্যায়ে আলোচনায় আসতে চাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান স্যারের কাছে। আমরা স্যার, আপনি বিরতির আগে বলছিলেন যে যতটা সহজ ততটা কঠিন। আসলে কি আশাবাদী হওয়ার মতো এটি খবর কিনা যে 1,80,000 রোহিঙ্গা যাওয়ার ক্ষেত্রে, এবং গত 2017 সাল থেকে 2025 সালের গতকালের আগ পর্যন্ত মিয়ানমারে পাঠানোর, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে আপনি তৎপরতা কি দেখেছেন এবং আপনার কাছে এখনকার অন্তর্বর্তী সরকারের উদ্যোগটাকে কেমন, কি মনে হয়? আমার মনে হয় যে আলোচনাটা হয়েছে সেটা পজিটিভ গেইন। আর যেটা আমি আরেকটা জিনিস হচ্ছে যে এবার আমাদের নেগোশিয়েটর ফরেন মিনিস্ট্রির যিনি ইনচার্জ রোহিঙ্গা শব্দটা ব্যবহার করেছে এবং মায়ানমার ডেলিগেশন রোহিঙ্গা শব্দের ব্যবহারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তার মানে রোহিঙ্গারা যে ওদের একটা মাইনরিটি, ওদেরও যে রাইটস আছে এটা স্বীকৃত হয়েছে। এখন অনেকটা নির্ভর করবে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের ভবিষ্যৎ যে স্ট্যান্ডিং, সেটা আরাকান আর্মির সাথে কেমন হবে। সবচেয়ে মানে বিপজ্জনক বাস্তবতা হচ্ছে যে আরাকান আর্মি অত্যন্ত দুর্ধর্ষ। তারা এই তাতমাডকে কোনোভাবেই একটা নেগোসিয়েশন, চায়না যেটা চেষ্টা করেছে যে তারা একটা ইয়েতে আসুক, আরাকান আর্মি প্রত্যাখ্যান করেছে তাতমাডোর সাথে নেগোসিয়েশনস। এনইউজিকে তারা বলে যে আমাদের ম্যাক্সিমাম অটোনমি দিতে হবে। আর রোহিঙ্গাদের ব্যাপারে তারা কিন্তু বাংলাদেশের সাথে বলতে গেলে এক রকমের ছোটোখাটো বিশ্বাসঘাতকতা করেছে, কারণ আগে তারা ইমপ্রেশন দিয়েছিল যে তারা ফেরত নিবে। যতই তাদের সামর্থ্য বেড়েছে ততই তারা
রোহিঙ্গাদেরকে তাচ্ছিল্যের চোখে দেখছে। এখন ফেরত আসবে কি না, জেনারেল সাহেব যেটা বললেন সেটাও আমার কাছে একটা পসিবিলিটি মনে হয় যে হয়তো বা দুটো পক্ষ তাতমাদাওকে আর আরাকান আর্মিকে একসাথে যদি রিলেট করা যায়, আর সেখানে চায়না যদি একটা এফেক্টিভ প্রেশার দেয়, এগুলো সবই সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমার মনে হয় একটা উপায় বের হবে। সবচেয়ে বড় বাধা হচ্ছে যে যুদ্ধটা এখনো শেষ হয়নি। তবে আর রোহিঙ্গাদের যেই রিজিয়নটা তারা বসবাস করে সেটা তুলনামূলকভাবে ইনট্যাক্ট রয়েছে। সেখানে একেবারে ক্যান্টনমেন্ট বানানো বা চীনারা যে ফ্যাক্টরি বানিয়ে ফেলেছে এ ধরনের রিউমার ছিল, সেগুলো সত্যি না। কাজেই রোহিঙ্গারা যদি তাদের ফেরত পাঠাবার সদিচ্ছা থাকে, তাদের হ্যাবিটেবল ল্যান্ডসগুলা সেখানেই তাদেরকে ফেরত পাঠানো সম্ভব। স্যার, মূলত যেহেতু আপনি নিজেও মিয়ানমারে গেছেন, কাজ করেছেন, দেখেছেন, তাদের প্রত্যেকটা মানুষের আপনি ভেতরে কিছুটা বোঝার চেষ্টাও করেছেন। শহীদুজ্জামান স্যার যেটি বলছিলেন যে আপনি শুনলেন ওনার বক্তব্য, কিন্তু মূলত আপনার কাছে আসতে চাই যে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মিয়ানমারের সরকারের পক্ষ থেকে যে আশ্বাস বা ঘোষণা পেয়েছে, এখন আসলে সরকারকে কি করা উচিত বা আপনার কি পরামর্শ হবে অন্তর্বর্তী, যেহেতু আপনি এই রোহিঙ্গা বিষয় এবং নিরাপত্তা বিষয়ে আপনার মূল পড়াশোনা বা গবেষণা? জি, আমরা 2017 থেকে প্রত্যেকেই একটা কথা বলেছি যে এই রোহিঙ্গা ইস্যুটা মনোস্ট্রিং কোনো সমস্যা নয়, অর্থাৎ উৎস এক জায়গা থেকে সমস্যাটার উৎপত্তি হয়েছে এবং এক জায়গাতে গেলেই আমি সমাধান করতে পারবো, এরকম কিন্তু বিষয় নয়। এবং এটার ভেতরে অনেক ধরনের স্টেক হোল্ডার্সের সাথে সম্পৃক্ত। এইটা বহু পক্ষ জড়িত, স্টেট এবং নন স্টেট স্টেক হোল্ডার্স অনেকে জড়িত। এবং যত দিন যাচ্ছে তত বেশি, বিশেষ করে বহিঃশক্তির ইনভলভমেন্ট তত বেড়েছে কিন্তু। সো ফলে আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হলো সকল স্টেক হোল্ডার্সদের তাদের ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি কতটুকু ইনভলভমেন্ট তার উপরে ভিত্তি করে আমাদেরকে এঙ্গেজমেন্টটা করতে হবে। সে ফর এক্সাম্পল ইন্টারনাল যে তিনটা আমি এখন আপাতত দেখছি, তিনটা পক্ষ, একটা পক্ষ হলো তাতমাদাও, একটা পক্ষ আরাকান আর্মি এবং থার্ড পক্ষ হলো এনইজি গভর্নমেন্ট। সো এই তিনটা পক্ষকে আপনি কিভাবে এঙ্গেজ করছেন, আস্থায় কিভাবে নিচ্ছেন, একটার সাথে আরেকটার পার্সপেক্টিভ আস্থা কিন্তু রিলেটেড আস্থা, এরকম না যে আমি কমপ্লিটলি নিয়ে নিলাম একজনকে, কিন্তু একজনকে নিলে আরেকজন যে বিরাগভাজন হতে পারে এই আঙ্গিকটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। আবার এটাও খেয়াল রাখতে হবে যে আপনি হয়তোবা তাতমাদাওর সাথে ট্র্যাক 1 ডিপ্লোমেসি দিয়ে এঙ্গেজ করতে পারবেন, কিন্তু আরাকান আর্মি কিন্তু নন স্টেট স্টেক হোল্ডার্স। সো তার সাথে কিন্তু আপনি ট্র্যাক 1 দিয়ে কাজ হবে না, তাকে আপনাকে 1.5 বা 2 ট্র্যাক 2 ডিপ্লোমেসি দিতে হবে। এটা যেমন সত্য, আবার এট দ্য সেম টাইম এটা তো ইংরেজি টার্ম দর্শকদের জন্য, ট্র্যাক 2 আমি একটু ব্যাখ্যাটা বলি। যেমন দুটো দেশের ভিতরে যে সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ করে, এটা সাধারণত মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক কূটনৈতিক যে চ্যানেল, এইগুলা নর্মস প্র্যাকটিসেস এইগুলা মেনে যে যোগাযোগ করে, এটাকে আমরা ট্র্যাক 1 সাধারণত ফর্মাল রিলেশনশিপ। ট্র্যাক 1.5 গোপনে করবে এবং এইখানে তার সাথে কিছুটা ইনফ্লুয়েন্সও জড়িত। ট্র্যাক 2 হলো কমপ্লিটলি কাইন্ড অফ সেমি ফর্মাল একটা যোগাযোগ, এঙ্গেজমেন্ট, যে এঙ্গেজমেন্টটা পরবর্তীতে রেফার করা যাবে। সো আমাদের এখানে যেহেতু আরাকান আর্মি হলো একটা নন স্টেট স্টেক হোল্ডার, সেখানে ফর্মালি আপনি যোগাযোগ করতে পারবেন না, আন্তর্জাতিক নর্মসে এটা অ্যালাউ করবে না। কিন্তু এইখানে যেহেতু বিষয়টা খুব জটিল, সেই জন্য আপনাকে ট্র্যাক 1.5 বা ট্র্যাক 2 ডিপ্লোমেসি ব্যবহার করতে হবে। সো এইটা বললাম ইন্টারনাল। এক্সটার্নালি যেমন দ্য ইনফ্লুয়েন্স যেটা আছে চায়নার অন মিয়ানমার, এবং শুধু আমি মিয়ানমার বলতে আমি বলতে চাচ্ছি অল 3 গ্রুপস, আরাকান আর্মি, তাতমাদাও অ্যান্ড এনইজি গভর্নমেন্ট। আমি আজকেই বোধহয় পড়লাম যে মিয়ানমারে যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের কারণে চাইনিজ অনুরোধের কারণে 1 মাসের জন্য যুদ্ধবিরতি বলেছে 3 ব্রাদারহুড। এই 3 ব্রাদারহুডের একজন কিন্তু আরাকান আর্মি। সো তার মানে বুঝতে হবে যে চাইনিজ ইনফ্লুয়েন্স অন মিয়ানমার, এই যে 3টা গ্রুপ, তাতমাদাও, আরাকান আর্মি অ্যান্ড এনইজি, 3টা গ্রুপের উপরই আছে। সো তাদেরকে
চায়নাকে আপনি সাইডে রেখে এই সমস্যার সমাধান অসম্ভব। এট দ্য সেম টাইম আবার ইন্ডিয়ান ইন্টারেস্ট যেটা আছে, ইন্ডিয়ান ইন্টারেস্টটাকেও মাথায় রাখতে হবে। লোক যেমন ইন্ডিয়ান যে ইনভেস্টমেন্ট যেটা আছে, প্লাস কালাদান প্রজেক্ট তারা যেটা চাচ্ছে সেভেন সিস্টারকে কানেক্টিভিটি করার জন্য, এই কালাদান প্রজেক্টের পুরো লাইনটা দখল করে আছে কিন্তু হলো আরাকান আর্মি। আচ্ছা, সো আরাকান আর্মি একদম আপ টু পালেতুয়া চীন, এই পুরোটাই দখল করেছে আরাকান আর্মি। সো কিছুটা ইন্ডিয়াকেও আমাদেরকে সাথে নিয়ে রাখতে হবে ইন অর্ডার টু রিজলভ দিস ইস্যু। প্লাস হলো যেটা ইন্টারিম গভর্নমেন্ট যেটাকে করতে পারে, গর্ব করার মতো আমরা সবাই গর্ব করতে পারি, যে ইনভলভমেন্ট অফ ইউএন, যেখানে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসা হয়েছে, 1 লক্ষ রোহিঙ্গার সাথে একটা ইফতার করেছে। উনিও বলেছেন যে ওনার পক্ষে যতদূর সম্ভব সেটাকে রোহিঙ্গার সমস্যাটাকে সমাধান করার জন্য। তো তার মানে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে তার নিজ নিজ এঙ্গেজমেন্ট অথবা কতটুকু তার ডাইরেক্টলি ইনভলভমেন্ট আছে তার উপরে ভিত্তি করে যদি বর্তমান সরকার এই কাজগুলো করেন, আমরা অবশ্যই আশাবাদী হতে চাই এটা সমাধানের জন্য। স্যার, আপনার কাছে আসতে চাই যে অন্তর্বর্তী সরকার তো ডক্টর খলিলুর রহমান সাহেব তিনি হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন। আপনাদের দিক থেকেও তো অনেক সময় অনেক ধরনের পরামর্শ চাওয়া হয় সরকারের কাছে। যদি সরকার আপনাদের কাছে পরামর্শ চান, তাহলে আসলে মানে সংক্ষেপে যদি বলেন যে কী পরামর্শ দেবেন সরকারকে যে রোহিঙ্গা প্রত্যাবাসন একদম সাস্টেনেবল, আপনি যেটা আপনি বলছিলেন যে এটা দীর্ঘস্থায়ী এবং শান্তিপূর্ণ হতে হবে তাদের নিজ বাসভূমি। আমি একজন বেসামরিক ব্যক্তি হিসাবে এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকালীন এই যে ইনসার্জেন্সি বিষয়টার উপর পড়াশোনা করেছি, পড়িয়েছি। আমি গত 2-3 বছর ধরে একটা জিনিসের উপর জোর দিচ্ছিলাম, যেটা আওয়ামী লীগ সরকার, আগেকার সরকার একেবারেই তাচ্ছিল্যের চোখে দেখেছে। এই গভর্নমেন্ট হয়তো এই বিষয়ে, সেটা হচ্ছে যে এই যেহেতু রোহিঙ্গাদেরকে রিকগনিশন দেয়া হয়েছে, মায়ানমার সরকার তাতমাদাও নিজেই রোহিঙ্গা শব্দটা ব্যবহারে কোনো আপত্তি করেনি, রোহিঙ্গাদের নিজস্ব ফাইটিং ফোর্স ডেভেলপ করা উচিত। এটাই আমি অ্যাডভাইস করব যে রোহিঙ্গারা দীর্ঘ সময় তাদের নিজের একটা ফাইটিং ফোর্স ডেভেলপ করতে চেষ্টা করেছে। দীর্ঘদিন তারা খুবই কাপুরুষোচিত, অন্তর্নিহিত, মানে এত রিপ্রেশন যে তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। এখনকার যে জেনারেশন অফ রোহিঙ্গা, এরা কিন্তু ঘরে বসে থাকতে চায় না। এদের মধ্যে থেকে যে আরএসও ডেভেলপ করেছে, আরসা ডেভেলপ করেছে, এগুলোকে নানা রকমের ওই মৌলবাদের সাথে জড়ায়ে তাদেরকে ডেমোনাইজ করা হয়েছে। কিন্তু সত্যি কথা হচ্ছে যে এথনিক আইডেন্টিটি যেভাবে রয়েছে, রাখাইনদের নিজস্ব আরাকান আর্মি রয়েছে, অন্য জাতি গোষ্ঠীদের রয়েছে, দীর্ঘমেয়াদে যদি রোহিঙ্গাদের ধরেন ফেরত নেওয়াও হয়, তাদের অস্তিত্ব বজায় রাখতে হলে রোহিঙ্গাদের নিজস্ব একটা এথনিক ফাইটিং গ্রুপ থাকাটা মোটেও কঠিন না। ওদের যা পপুলেশন, আমার মনে হয় 50,000 স্ট্রং ফাইটিং ফোর্স গড়ে তুললে তখন আরাকান আর্মি আর রোহিঙ্গারা তারা কিন্তু ডেটার করবে, মানে একে অপরকে খাটো করবে না। আর আরেকটা বড় কথা হচ্ছে যে আমাদের জন্য রোহিঙ্গাদের একটা ফোর্স থাকলে আমাদের একটা বাফার সৃষ্টি হবে। আমরা আরাকান আর্মিকে আমাদের বর্ডারে রাখাটা রিস্কি, বিকজ দে আর ভেরি আনপ্রেডিক্টেবল, এবং তাদের মানে অত্যন্ত উগ্র একটা মানসিকতা এত জিতেছে যে তাদের পার্শ্ববর্তী দেশে হস্তক্ষেপ করা বা সামরিক অভিযান চালানো এটা অসম্ভব কিছু না। আমরা মাঝে মাঝে উই গেট ওয়ারিড যে তারা নদীতে ধরে নিয়ে যায়, আমাদের ট্রলার ধরে নিয়ে যায়। কাজেই আমাদের জন্য দীর্ঘমেয়াদী চিন্তা করলে ইট ইজ এ গুড আইডিয়া টু হ্যাভ এ বাফার, এবং এটা অসম্ভব না। আমরা যতদিন না রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে পারছি, সেই সময়টুকুতে রোহিঙ্গাদের যে এইজ গ্রুপটা রয়েছে যারা করে, তারা অলরেডি কিন্তু নেমে গিয়েছে মাঠে। অল উই হ্যাভ টু ডু ইজ গিভ দেম দ্য প্রপার ট্রেনিং, টিচ দেম ডিসিপ্লিন, এবং আমাদের বন্ধুপ্রতিম দেশ রয়েছে টার্কি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যারা এই বিষয়ে আমাদেরকে হেল্প করবে যে ওদেরকে একটা স্টেবল একটা ফাইটিং ফোর্স হিসেবে ডেভেলপ করতে। দর্শক, আবারও আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আমরা বিরতির আগে আলোচনায় ছিলাম রোহিঙ্গা প্রত্যাপন বিষয়ে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে আশা জাগিয়েছে এবং তারা মিয়ানমারের পক্ষ থেকে যে আশ্বাস পেয়েছে বা কমিটমেন্ট পেয়েছে, অঙ্গীকার পেয়েছেন, সে বিষয়ে কি হতে পারে, সরকারের কি করা দরকার, সেসব বিষয়ে এই নিরাপত্তা বিশ্লেষক
এবং বাংলাদেশের যারা গবেষণা করেন পড়ান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান কথা বলেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী। আমরা মূলত এই পর্যায়ে আলোচনায় আসতে চাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান স্যারের কাছে ভারতের প্রসঙ্গে। স্যার, আপনি অন্তর্বর্তী সরকার 5 আগস্টের পর থেকেই বা অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই ভারতের গণমাধ্যমগুলো একেবারেই মূলধারার গণমাধ্যম, তারা একেবারে অসত্য তথ্য, মিথ্যা তথ্য দিয়ে প্রচার করছে এবং মাঝে মধ্যেই আমরা ভারতের সরকারের ভূমিকা সেক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে আপনার কাছে এই 8 মাসে কেমন মনে হয়, আসলে কি সম্পর্ক কি হবে? দেখেন, এটা ভারত যে ওদের একটা সুনাম ছিল, কিছু কিছু ইন্টারন্যাশনাল রেটেড ওদের লেখা বের হতো, ইন্ডিয়া টুডে, মেইন স্ট্রিম নিউজ পেপার্স। কিন্তু এই যে ঘটনাগুলো গত 8 মাসে ভারতের যেটা শব্দটা কি বলবো, নোটোরাইটি মানে চূড়ান্তভাবে, এবং সবচেয়ে ড্যামেজ তারা নিজেদের উপর করেছে এই অর্থে যে পশ্চিমের মিডিয়াগুলো তাদের কাছেও ভারতের মিনিমাম কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ভারত যেভাবে ঠিক এক্স্যাক্টলি বাংলাদেশের উপর যেসব ইয়েগুলো মানে আন্তর্জাতিক আইন ভায়োলেট করে বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সে, আভ্যন্তরীণ বিষয়ে যেভাবে হস্তক্ষেপ করেছে, ঠিক সেটাকে ঢাকার জন্য পাল্টা বাংলাদেশের উপরই ওই ব্লেমটা চাপিয়ে দিত। এবং এই যে তারা যেভাবে সামরিক শক্তি ব্যবহার করেছে আমাদের এই গণ অভ্যুত্থানের সময়, যেটা একটা প্রমাণিত সত্য, যেটা খুব সম্ভবত আন্তর্জাতিক আইন আদালতে যাওয়ার কথা, কারণ যথেষ্ট এভিডেন্স কালেক্টেড হয়েছে। সেটাকে ঢাকবার জন্য তারা এখনও, এই নরেন্দ্র মোদী যে গেল দেখা করলো, সেখানেও তারা বলেছে যে বাংলাদেশে মাইনরিটিসদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, মাইনরিটিসদের উপর যে মারা হচ্ছে, বাংলাদেশ রেথরিক্স যেন ব্যবহার না করে, মোদী সাহেব নিজেই বললেন। অর্থাৎ দেখেন, তাদের পুরা মিডিয়াটাই কিন্তু টোটালি ডিপেন্ডেন্ট অন রেথরিক্স। এত কথামালার মানে বিকৃত রুচিতে তারা কথামালাগুলো ব্যবহার করে আসছে। বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক কেন এত খারাপ, কেন আমরা চীনের সাথে ডেপ ট্র্যাপে পড়ছি, কেন আমরা পাকিস্তানে 71 ভুলে যাচ্ছি, কেন আমরা আমাদের ভারতের উপর, এগুলো অ্যাবসলিউটলি মানে কোনো দেশ, কোনো সভ্য দেশ একটা অপর দেশকে ইয়ে করবে না। এমনকি ভুটান আর নেপালের বেলায়ও কিন্তু তারা কখনো এরকমভাবে উগ্রভাবে মানে সাংবাদিকতা করে না। পরেও আমরা বলছি যে সীমান্ত হত্যা বন্ধ করা, গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তার পানি বন্টন নিয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টার বিমস্টেক সম্মেলনে তিনি বলেছেন। আসলে সেগুলো কি বাস্তবে সমাধান এখন হওয়ার মতো পরিস্থিতি? আমার মনে হয় ইমিডিয়েটলি তো কখনো সম্ভব না, কারণ ভারত এখন বাংলাদেশকে প্রচণ্ড, আমার ধারণা যে আগামী দিনগুলোতে প্রচণ্ড হুমকি দিবে, চাপ দিবে, সামরিক শক্তি ব্যবহার করবে, এমন একটা ভাব দেখাবে যাতে তারা চেষ্টা করবে যে থ্রু ম্যাসিভ মানে প্রেশার আমরা যাতে চীন আর পাকিস্তানের সাথে আমাদের যে নিরাপত্তার সম্পর্ক গড়ে উঠেছে সেখান থেকে যতদূর সরানো যায় কি না। তারপরে তারা চেষ্টা করবে আমাদের সাথে এই যেসব গোপন চুক্তিগুলো সই করেছে হাসিনা, সেখানে তো অনেক কিছুই সেইগুলো বাংলাদেশকে বাধ্য করতে চেষ্টা করবে যে এগুলো আপনাকে মেনে চলতে হবে, ইউর কান্ট্রি হ্যাজ সাইন দিস ট্রিটিজ, আপনাকে মানতে হবে। বাংলাদেশ ফর্চুনেটলি আমার মনে হয় আমরা যতদূর দেখতে পাচ্ছি সেই বেশিরভাগ ক্ষেত্রেই ইকুয়াল বেসিসে চাচ্ছে যে আপনারা যদি এটা চান তাহলে রেসিপ্রোকেট করতে হবে। কাজেই এই প্রক্রিয়াটা আগামী দিনগুলোতে আমার মনে হয় আগামী মাসগুলোতে খুব সোচ্চারভাবে হতে পারে। বিলো দ্য সারফেস আমি খোলাখুলিভাবে রেথরিক্সের মাত্রা কমে যাবে, কিন্তু কূটনৈতিক পদচারণায় সেখানে ভারত বারবার আমাদের কাছে চাইবে। তাদের ভয় হচ্ছে, যেমন ধরেন এই যে রামপাল প্রজেক্ট, এটা তো একেবারে নেগেটিভ। এটা যদি আমরা কোনোদিন বন্ধ করে দেই, কিংবা তাদের রেলওয়ে কনস্ট্রাকশন, নতুন রাস্তা করা, তাদের যে লোন বাংলাদেশ নিয়েছে সেটা চাপ দিয়ে
বলা যে ভারতীয়রা এসে এখানে কাজ করবে, আমরা কাজগুলো শেষ করব, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি তারা কিন্তু খুব আগ্রহ পাচ্ছে না এগুলো করে পরিণতিটা যে তাদের পক্ষে যাবে, সো দেদুল্যমান অবস্থায় রয়েছে। কিন্তু আমি মনে করি যে স্যার আসবো আপনার কাছে আলোচনা, মূলত মেজর অবসর তো ডক্টর মোহাম্মদ তামিম আশফাক চৌধুরী, আপনার কাছে মূলত আমরা জানতে চাই যে ভারতের বাংলাদেশে তো পলিসি, নিরাপত্তা, প্রতিবেশী তো একেবারেই ঘনিষ্ঠ প্রতিবেশী, বেশিরভাগ সীমানা জুড়ে হচ্ছে ভারত। তো এই ক্ষেত্রে পলিসি সেট করার ক্ষেত্রে ভারতের এখন যে পলিসি 5 আগস্টের পরে তারা কোনো রিভাইজ করছে, আপনার কি মনে হয়, মানে বা করা উচিত কি না? 5 আগস্টের আগে এবং পরের বাস্তবতা যেটা, এটা আমরা আগে বুঝে নিই আমাদের দেশে কী ছিল এবং এখন কোথায় আছে। এখনকার বাস্তবতা হলো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি মেনে চলার চেষ্টা করছেন এবং সেইখানে বাংলাদেশের আপামর জনসাধারণের যে বক্তব্য, সেই বক্তব্যটা ওনারা বিভিন্ন জায়গাতে বলার চেষ্টা করছেন বা বলছেন, উপস্থাপন করার চেষ্টা করছেন। এই যে কাজগুলো, এই কাজগুলো 5 আগস্টের আগে হয়নি। সো ভারতের সাথে আমাদের যে সম্পর্ক যেটা হওয়া উচিত, এটা ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। একটা স্বাধীন সার্বভৌম নেইবার যেভাবে কথা বলার কথা, যে দাবিগুলো তার ন্যায্য দাবি, সেইটা যেন উপস্থাপন করতে পারে, যথাযথভাবে উপস্থাপন করতে পারে। আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট, সেই ন্যাশনাল ইন্টারেস্ট যেন আমি ঘরে নিয়ে আসতে পারি। আমাদের সাধারণ আপামর জনগণের যে দাবি আমাদের নেইবার থেকে, সেই দাবিগুলো যেন উপস্থাপন করতে পারি, সেই কাজটাই কিন্তু বর্তমান সরকার করছে। ইট ইজ এ বিগ ব্লো ফর ইন্ডিয়া। যে কাজটা তারা গত 15 বছরে পায়নি বাংলাদেশ থেকে, সেই কাজটা এখন করছে বর্তমান সরকার। এই শকটা অ্যাবজর্ব করতে দে উইল টেক সাম টাইম। এই যেমন যদি মনে করেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিমস্টেকে যে দেখা হলো, কথা হলো দ্বিপাক্ষিক, এর আগে তো 3 বার বাংলাদেশ বলেছিল, জাতিসংঘেও দেখা করার, সাইডলাইনে দেখা করার চেষ্টা করেছিল, হয়নি, করেনি। চীনের আগে ভারত দিল্লিতে চেয়েছিলেন, সেটাও তারা অ্যালাউ করেনি। তার মানে হলো যে এই শকটা অ্যাবজর্ব করতে দে আর টেকিং টাইম। অন দ্য আদার হ্যান্ড কিছু কিছু ট্রাম্প কার্ড হয়তো বা বাংলাদেশ বর্তমান সরকার ব্যবহার করছেন। চীন ইজ ওয়ান অফ দ্য ট্রাম্প কার্ড। চায়না ট্রাম্প কার্ডটা হয়তো বা ব্যবহার করেছেন অথবা একটা থ্রেট ফিল করেছেন, সেই কারণে এটা কিন্তু বাধ্য হয়েছে। আমি বরং বলবো যে যদি হ্যাড আই বিন এ সিটিজেন অফ ইন্ডিয়া, আমি দেখতাম যে আমি ইন্ডিয়ান হিসাবে আমার নেইবার যারা আছে তাদের সাথে আমার সম্পর্ক যদি উন্নয়ন হয়, তার মানে আমার ফরেন পলিসি ইজ রাইট। নেপালের সাথে ভালো আছে? নেই। পাকিস্তানের সাথে কথাই বাদ দিলাম। শ্রীলঙ্কার সাথে ভালো আছে? নেই। বাংলাদেশের সাথে নেই, মিয়ানমারের সাথে নেই, মালদ্বীপের সাথে নেই। তাহলে আমি কার সাথে আছি? কি ফরেন পলিসি আমি অ্যাডপ্ট করলাম? না, তাহলে স্যার এখানে একটা বিষয় যে এই নেইবারের সবগুলো কান্ট্রি খারাপ নাকি ইন্ডিয়া খারাপ, মানে ব্যাপারটা তো এরকম। প্রশ্ন সেটাই করতে পারেন আর কি, যে সবসময় তো চাই আই ক্যানট চেঞ্জ মাই নেইবার, এটা সবাই বলে যে আমি যেহেতু প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না, সুতরাং মিউচুয়ালি দুইজন থেকে যতটুকু আদায় করে নিতে পারে সেটাই হলো ভালো প্রতিবেশী সুলভ একটা আচরণ। যেটা বান্দুং সম্মেলনে এইটাই ইন্ডিয়াও সাইন করেছে, মিয়ানমার সাইন করেছে, বাংলাদেশ সাইন করেছে, সবাই সাইন করেছে। তো সেইখানেও কিন্তু গুড প্রিন্সিপালস অফ নেইবারহুড এইটা কিন্তু সবাই স্বাক্ষর করেছে, যেটা আপনার ইউএনের জাতিসংঘের 1945-এ যেটাকে সবাই মিলে সমস্ত জাতিসংঘের সকল রাষ্ট্র তাই বলেছে যে কিভাবে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক বা সুসম্পর্ক অর্জন করা যায়। সো এইটা ভালো হবে যে ন্যায্যতার ভিত্তিতে দুই নেইবার ভালো সম্মানজনক অবস্থানে থাকবে এবং দুই দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক যেন স্থাপিত হয়, সেই চেষ্টাই সবার থাকা উচিত। জনগণের সাথে জনগণের সম্পর্ক, স্যার আপনি তো পড়িয়েছেন, আপনার ছাত্ররা এখন সচিব অথবা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে। জনগণের সাথে জনগণের সম্পর্ক এটি হওয়ার কথা, কিন্তু ভারতের যারা পলিসি সেট করে ফরেন পলিসি, তাদের এই
এই পলিসি সেট যারা করছেন তাদের কোনো দুর্বলতা পান নাকি বাংলাদেশের ক্ষেত্রে আমরা 5 আগস্ট আগে যদি ডেফিনেটলি আমি বলবো ভারতের যারা পলিসি সেট করছে তাদেরই আমি দুর্বলতা পাই, এবং তাদের দুর্বলতা হচ্ছে যে তারা বাংলাদেশকে চরম ভাবে অগ্রাহ্য করে। তারা বলে যে আমরা বাংলাদেশকে, আমি আজকেও দেখলাম তাদের বিশেষজ্ঞরা বলছে বাংলাদেশকে আমরা ভেঙে ফেলবো যদি বেশি বাড়াবাড়ি করে, এই ধরনের ভাষা ব্যবহার করে। তাদের জনগণও এখন যেটাকে বলে এস্টাবলিশমেন্ট অর্কেস্ট্রেশন, মানে শাসক শ্রেণী যে সুরে কথা বলে ওই সুর তারা অ্যাডপ্ট করে। বিশাল ভারতের জনগোষ্ঠী কিন্তু বেসিক্যালি ইনোসেন্ট, নিষ্পেষিত, বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায়, কিন্তু তারা হিন্দুত্ববাদী এই যে আরএসএস থাকাতে না, এটা এখন অনেক বেশি জটিল হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী যখনই আলোচনা করে তার পিছনে আরএসএসের একজন ভদ্রলোক বসে থাকে, সব নোট নেয়, এবং কোনোভাবেই অখণ্ড ভারতের যে মূল চেতনা সেখান থেকে সরে আসতে পারবে না, আরএসএস সেটা হতে দেবে না। এই জন্যেই ভারতের জনগণ যদি আমাদের প্রতি রেসপেক্টফুল হতে হয় তাহলে আমাদের একটা জিনিস মনে করতে হবে, ভারত আমাদেরকে তখনই সমতার ভিত্তিতে, শ্রদ্ধার ভিত্তিতে, সার্বভৌম ইকুয়ালিটি দেবে যখন আমাদের মেরুদণ্ড শক্ত হবে। কিভাবে মেরুদণ্ড শক্ত করবেন? ওই ফ্রেন্ডশিপ টু অল, ওইটা ইউটোপিয়ান কথা, সেটা কখনো হতে পারে না। আপনাকে অ্যালায়েন্স রিলেশনশিপে যেতে হবে, মিত্রতা। এবং আমাদের জন্য ইউনূস সাহেব যে ইনিশিয়েটিভ নিয়েছে, চীনের সাথে একটা ভায়াবল মিত্রতা হতে পারে, আগামী মাসগুলো আমাদের জন্য ভেরি ক্রিটিক্যাল। আমি তো মনে করি একজন ক্ষুদ্র ছাত্র হিসাবে যে চীনের সাথে যথাসম্ভব এখানে চায়নাকে ইনভাইট করা উচিত, লালমনিরহাটে বেস ডেভেলপ করা উচিত। সেখানে চায়না যদি চায় তাদেরকে সেখানে এয়ারফিল্ড ব্যবহার করা উচিত, চাইনিজ বেস। বে অফ বেঙ্গলে আমার মনে হয় আমাদের যে মংলা পোর্ট ডেভেলপ করবে চীন, তাদের ওইখানে সামরিক উপস্থিতি থাকাও এটা খুবই স্বাভাবিক একটা সম্পর্ক, এটা কোনো কনস্পিরেসি থিওরি না। গত 15 বছরে না আমাদের এমনভাবে ইন্টারনালাইজ করা হয়েছে যে কোনো অ্যালায়েন্সে যাওয়া, আমরা সামরিক ইয়েতে যাব না, বলয়তে যাব না, আমরা তাহলে তো আপনি হেল্পলেস হয়ে থাকবেন ইন্ডিয়ার কাছে। আমরা যদি একটা মিত্রতার সম্পর্ক পাকিস্তানের সাথে ম্যাক্সিমাম ওদের ইন্টেলিজেন্সকে আমাদের ব্যবহার করা উচিত আমাদের স্বার্থে, তখনই দেখবেন ভারত কিন্তু আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে। ভারত আপনাকে বাইরে থেকে মনে করবে একে মেরে ফেলবো হুমকি দিয়ে যাবে। ওয়ান্স উই হ্যাভ ডান ইট, ওয়ান্স উই হ্যাভ সেট আপ অ্যান অ্যালায়েন্স রিলেশনশিপ, হ্যাঁ, চাইনিজরা এখানে বসে গেছে আমাদের পাশে। কারণ ইউনূস সাহেব যে কথাটা বলছে না, এটা কিন্তু আমি একেবারে আননোয়িংলি বলেনি যে বাংলাদেশ ওশেনের দায়ী। এর মেসেজটা কি? মেসেজ হচ্ছে যে চায়না আমাদের সাথে থাকবে, এবং তারপর চাইনিজ প্রেজেন্স বে অফ বেঙ্গলে থাকলে তখন আমরাই একচ্ছত্র বে অফ বেঙ্গলকে নিয়ন্ত্রণ করব। আমি এইভাবে আশাবাদী হতে চাই। অন্তর্বর্তী সরকার সেদিকে শক্তিশালী যে মেরুদণ্ডের কথা বলছেন সেটি নিয়ে এগোবে, এবং বাংলাদেশের মানুষের সর্বোচ্চ সমর্থনে গঠিত অন্তর্বর্তী সরকার। স্যার, আপনার কাছে সর্বশেষ আসতে চাই যে খুব সংক্ষেপে যে বাংলাদেশ ভারতের সম্পর্ককে ঠিক সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে নেয়ার জন্য আপনার কি পরামর্শ হতে পারে? জি, যেহেতু সবসময় একটা কথা বলি যে উই ক্যানট চেঞ্জ আওয়ার নেইবার, সো ভারতের বিশালত্ব এটাকে মানতে হবে, এটাকে মাথায় রাখতে হবে, কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ মাই ওন এন্টিটি, অথবা আমার নিজের যে স্বকীয়তা, এই স্বকীয়তাটাকে ভুলে কখনো করা যাবে না। 2 নম্বর হলো আমার দেশের জনগণ কি চায়, আমার দেশের জনগণের কি চাহিদা, সেটাকে কম্প্রোমাইজ করে কখনো করা যাবে না। সো সেই কারণে এর আগে যেগুলো হতো আর কি, ডিপেন্ডেন্সি অন ইন্ডিয়া ইন ডিফারেন্ট টার্মস, না, এটা কিন্তু অধ্যাপক এম শহীদুজ্জামান স্যার যেটি বলছিলেন যে অ্যালায়েন্স করো, মানে অ্যালায়েন্স যত হবে তত ভারতকে আসলে এই জায়গায় নিয়ে আসা সম্ভব হবে। আপনি কি মনে করেন? রাইট, আমি ওটাতেই আসছিলাম। আপনি যদি কোনো একটি দেশের উপরে অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়ে যান, তখন তার টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে মেনে কিন্তু আপনার সম্পর্ক এবং আপনার সকল কার্যক্রম চলতে হবে। সেই কাজটাই আমরা বিগত 15-16 বছর ধরে করেছি, অর্থাৎ কমপ্লিট ডিপেন্ডেন্সি। আপনি ইকোনমিক বলেন, ট্রেড বলেন, জিওপলিটিক্স বলেন, কানেক্টিভিটি বলেন, সকল ক্ষেত্রেই এই কাজটা করেছে। এটা করা যাবে না। অর্থাৎ আপনার এই অল্টারনেটিভ যে সোর্স থাকতে হবে,
ইন অল সেন্স এইটাকে এস্টাবলিশ করতে হবে। এই যে কোয়ালিশন যেটা, ইট ইজ ওয়ান অফ দেম, অ্যালায়েন্স যেটা বলছেন। অ্যালায়েন্সেস যে এটা বলা হয়। ধন্যবাদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী, আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যেও একাত্তর টেলিভিশনের এই একাত্তর মুখোমুখি অনুষ্ঠানে সময় দিয়েছেন। একই সাথে স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা যে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এবং দীর্ঘদিন আরও বাংলাদেশের সরকার যারাই এখন আছেন এবং ভবিষ্যতে যারা আসুক আপনার কাছ থেকে যেন নিয়মিত পরামর্শ পান, সেই বিষয়ে আশা করি যে আপনি দেবেন। আপনার সুস্থতা এবং আমরা মনে করি যে আগামী দিন বাংলাদেশের যে আন্তর্জাতিক সম্পর্কগুলো, সেই সম্পর্কের ক্ষেত্রে যে ধরনের পরামর্শ সেটি আপনি অব্যাহত রাখবেন। দর্শক, একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী তারা বাংলাদেশের রোহিঙ্গা সংকটের সমাধান এবং প্রতিবেশী দেশ ভারতের সাথে কী ধরনের সম্পর্ক হওয়া উচিত ভারতের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে নানা পরামর্শ দিয়েছেন। নিশ্চয়ই এই অনুষ্ঠান থেকে অন্তর্বর্তী সরকার এবং ভারতের বর্তমান সরকার তারাও এই আলোচনা থেকে খানিকটা হলেও পরামর্শটুকু গ্রহণ করবেন। তাহলে আজকের এই একাত্তরের মুখোমুখি অনুষ্ঠান সার্থক হবে। দর্শক, একাত্তরের মুখোমুখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই।